বেগ বা ভেলোসিটি নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব এবং সেটা জানার জন্য তোমাদেরকে একটা সিনারিও দেখাই। খেয়াল করে দেখো, একটা গাড়ি একটা নির্দিষ্ট পথ ধরে চলছে এবং একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর চলছে, এবং এই যে চলাটা, এই চলাটা থেকে আমরা বেগের যেই ডেফিনেশন সেটা পাই। এবং বেগ বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে সময়ের সাথে যদি আমাদের কোনো একটা বস্তুর সরণের পরিবর্তন ঘটে তাহলে সেই পরিবর্তনের হারটাকে বলা হয় বেগ। দ্যাট মিনস নর্মাল ওয়েতে আমরা ভেলোসিটি বা বেগ বলতে বুঝবো সরণ ডিভাইড বাই মোট সময়। তার মানে আমাদের বেগের ব্যাপারটা হচ্ছে এখানে স্কেলার রাশি কাজ করবে না, এখানে অবশ্যই ভেক্টর রাশি কাজ করবে, কেননা সরণ নিজে হচ্ছে একটা ভেক্টর রাশি এবং তাকে আমি যদি সময় বা স্কেলার দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা ভেক্টর রাশিই পাবো। তো এখন খেয়াল করে দেখো, আমাদের এই গাড়িটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, এ পয়েন্ট থেকে, এবং এটা একটা নির্দিষ্ট দিকে যাবে, ধরা যাক এই ট্রাফিক লাইটের কাছে যাবে যেটা হচ্ছে বি পয়েন্ট। তার মানে আমরা যখন এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণের কথাটা বলবো তখন অবশ্যই আমাদের দিকের কথাটা আসবে। তো গাড়িটার এখানে এ থেকে ঠিক বি এর দিকে যাবে এবং এই যাওয়ার পথে তার একটা সরণ ঘটবে যেটা হচ্ছে এ বি, এবং এই যে এ বি সরণটা ঘটেছে এটা যদি একক সময়ে ঘটে, দ্যাট মিন্স আমি যদি ইউনিট টাইমে যতটুকু পরিমাণ সরণ ঘটছে গাড়ির সেটা বের করতে চাই তাহলে ওটাই আমাদের বেগ হিসেবে কাজ করবে। এটা অনেকটা ঐকিক নিয়মের মতো। ধরে নাও এ থেকে বি যতটুকু সরণ সেটা হচ্ছে 5 মিটার, এবং আমি ধরে নিলাম এ থেকে বি এর যে দিক এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করে সেটা হচ্ছে আই ক্যাপ। তার মানে এ বি যে সরণটাকে আমরা লিখব সেখানে মানও থাকবে দিকও থাকবে। মানটা হচ্ছে আমাদের 5 মিটার বা 5, এবং দিকটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বা আই। এখন আমি যদি মোট সময় ধরে নিই, দ্যাট মিন্স এ থেকে বি বিন্দুতে যেতে আমার কত সময় লাগলো, ধরে নাও 5 সেকেন্ড সময় লাগলো, তাহলে কিন্তু আমি এখানে একটা ঐকিক নিয়মের হিসাব করতে পারি। সেটা হচ্ছে আমার 5 সেকেন্ড এই সময়টুকু লাগছে এ থেকে বিতে যেতে। তার মানে 5 সেকেন্ড আমার সরণ যেটা ঘটেছে সেটা হচ্ছে 5 আই ক্যাপ। তো এখানে কিন্তু আমি আর মান নিয়ে কাজ করছি না, সরাসরি সরণ নিয়ে কাজ করছি। তার মানে 5 সেকেন্ড সময় আমার সরণ হয়েছে 5 আই মিটার, এভাবে লিখতে পারি। এবং আই দ্বারা বেসিক্যালি দিকটা বোঝাচ্ছে যেটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। এখন আমি যদি 1 সেকেন্ড সময় বা একক সময় আমার যেই সরণটা হয়েছে সেটা বের করতে চাই তাহলে ঐকিক নিয়ম করলে আমরা পাবো আমাদের আদি সরণ যেটা 5i সেটা উপরে বসবে আর নিচে বসবে আমাদের 5 সেকেন্ডের এই মানটা। তো দেখো তো এটা যদি আমি হিসাব করি কত পাবো, আমরা এখান থেকে পাবো হচ্ছে উপরের এককটা হচ্ছে মিটার, নিচের এককটা হচ্ছে সেকেন্ড, SEC সেকেন্ড। তাহলে এটা আমরা পাবো 1i মিটার পার সেকেন্ড। তার মানে এই যে আমরা এখানে 1i মিটার পার সেকেন্ড পেয়েছি এটাই আমাদের বেগ দ্বারা নির্দেশিত। দ্যাট মিন্স বেগ হচ্ছে প্রতি একক সময় যতটুকু পরিমাণ সরণের পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের হারটা। তো এখানে বেগের ক্ষেত্রে 1 বলতে আসলে বেগের মানকে বোঝায় এবং আই বলতে আসলে বেগের দিকটাকে বোঝায়। দ্যাট মিন্স কোন দিক বরাবর আমার বেগটা কাজ করেছে। এবং এই যে বেগের মানটা, এই মানটা কিন্তু দ্রুতি হিসেবে কাজ করে। তাহলে মনে রাখতে হবে প্রতিটা বেগের যে মান আমরা পাবো সে মানগুলো আসলে দ্রুতি, এবং দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর আমরা যখন বেগটাকে প্রকাশ করব তখন ভি দ্বারাই প্রকাশ করব, বাট তার উপর একটা ভেক্টর সাইন থাকবে। তার মানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং বেগের যে মানটা পাবো সেটা আসলে একটা স্কেলার রাশি এবং সেটা দ্রুতি হিসেবে কাজ করে। এবার এই একটা জিনিস একটু দেখো, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু একটা একক ভেক্টর পেয়েছিলাম যেটা হচ্ছে আই। এখন তুমি যদি এই আই একক ভেক্টরটাকে আলাদা করতে চাও তাহলে কি হবে, আমি যদি আই ক্যাপ এই একক ভেক্টরটাকে আলাদা করতে চাই তাহলে আমার অবশ্যই উপরে বসবে কি বেগের যেই এক্সাক্ট ভেক্টর ফরম্যাটটা ছিল সেটা, দ্যাট মিন্স ভি, এবং নিচে বসবে বেগের যে মান ছিল দ্যাট মিন্স দ্রুতি সেটা। তার মানে যদি কখনো তুমি এক্সাক্ট বেগটাকে বা বেগের ভেক্টরটাকে সেই বেগের মান বা দ্রুতি দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর পাবে। এবং বেগ যে শুধুমাত্র আই অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর যে কাজ করে তাই না, বেগটা আসলে ওয়াই অক্ষ জেড অক্ষ যে কোনো অক্ষ বরাবর কাজ করে। যদি ওয়াই অক্ষ বরাবর কাজ করে তাহলে আমরা যে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করব, আর যদি জেড অক্ষর বরাবর কাজ করে তাহলে আমরা কে ইউনিট ভেক্টর নিয়ে কাজ করব। এখন দেখি আমরা বেগের মাত্রাটা কি। তো বেগের মাত্রা যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই দ্রুতির মাত্রার মতো হবে, কেননা বেগ মানে হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তার মানে সরণ যদি আমি বলি, সরণ কিন্তু আসলে এল মাত্রা দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু সরণ হচ্ছে কি দুটো বিন্দুর মধ্যবর্তী সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স বা কম দূরত্ব। তো এই যে এলকে আমি যদি ভাগ দিই সময় দ্বারা, সময়ের মাত্রা হচ্ছে আমাদের এখানে টি,
তাহলে আমরা এখান থেকে কিন্তু বেগের মাত্রাটা পেয়ে যাবো। দ্যাট মিনস বেগের মাত্রা যা, আমাদের দ্রুতির মাত্রাও কিন্তু তা। তো এটা হবে আমাদের LT−1। এবং তোমরা চাইলে এটাকে চেঞ্জ করেও লিখতে পারো। তুমি এখানে এমটাকেও নিয়ে আসতে পারো বস্তুর ভর, তাহলে সেটা হবে n⁻0 L⁻1 T−1। এভাবে আমরা মাঝে মাঝে বেগের মাত্রাটাকে লিখতে পারি। এবং আমি যদি এককের কথা বলি, এককটাও বের করতে পারো একদম ইজিলি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই বেগের এককটা হবে মিটার পার সেকেন্ড। অথবা এটাকে এভাবে লিখতে পারো মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং এই যে এককটা লিখলাম এটা কিন্তু SI একক, এটা মনে রাখতে হবে। তার মানে বেগের মিটার পার সেকেন্ড হচ্ছে SI একক। এখন আমি যদি সেম এককটাতে CGS একক হিসেবে লিখি, তাহলে আমাদের মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তখন এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে লিখি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 অর সেন্টিমিটার পার সেকেন্ড। আবার এটাকে তুমি FPS এককও লিখতে পারো। F মানে হচ্ছে ফুট, P মানে হচ্ছে পাউন্ড, S মানে হচ্ছে সেকেন্ড। তো তখন আমাদের সেন্টিমিটারটা হয়ে যাবে ফুট, মানে ফিট হয়ে যাবে, এটা ফিট পার সেকেন্ড অথবা ফিট সেকেন্ড ইনভার্স 1। তো আমরা যে কোনো একটা একক ইউজ করতে পারি, বাট ম্যাথ করার সময় অবশ্যই আমরা SI ইউনিটটা ইউজ করব। তো এবার আমরা একটা কনসেপ্ট দেখব বেগ এবং দ্রুতি নিয়ে। বিষয়টা হচ্ছে একটা সোজা রাস্তা। তো এই রাস্তা দিয়ে ধরা যাক একটা গাড়ি চলছে। তো আমি ধরে নিলাম আমাদের গাড়িটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে আছে। তো গাড়িটা যখন চলছে একদম সোজা রাস্তা বরাবর, এবং গাড়িটার যদি একটা নির্দিষ্ট বেগ আমি ধরে নিই 5 মিটার পার সেকেন্ড, এবং এই দিকটাকে আমি যদি পজিটিভ এক্স অক্ষ বরাবর ধরে নিই, তাহলে ওই দিকটা অবশ্যই আই ক্যাপ হিসেবে কাজ করবে। তো এখন আমাদের এই রাস্তার ক্ষেত্রে যেহেতু ডিরেকশনটা কোনো মতে চেঞ্জ হচ্ছে না, তার মানে আমি বলতে পারি এই রাস্তাটার জন্য আমাদের বেগটা যেভাবে কাজ করছে, আমাদের দ্রুতিটাও কিন্তু একই রকমভাবে কাজ করছে। দ্যাট মিন্স তোমাদের মনে রাখতে হবে এই রাস্তার জন্য আমি যদি বেগের মানটা লিখি, মানে বেগটাকে যদি লিখি, তাহলে সেটা হবে 5I মিটার পার সেকেন্ড। এবং এই রাস্তাটার জন্য আমি যদি দ্রুতিকে বের করতে চাই, তাহলে সেটা হবে আমাদের বেগের মান। তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি, বেগের যে মানটা এটাকে আমি মড দিয়ে লিখতে পারি, এবং এই মানটা হচ্ছে আমাদের 5। এবং এই ঘটনাটা কখন ঘটছে? যখন আমাদের এই রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর কোনো একটা গাড়ি চলছে। কিন্তু আমি যদি এই রাস্তাটাকে একটু অন্যভাবে চেঞ্জ করে দিই, খেয়াল করে দেখো, আমি যদি একটা জিগজ্যাগ বা আঁকাবাঁকা রাস্তার মধ্যে গাড়িটা চালাই, তাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার কথা। কেমন প্রবলেম হবে একটু খেয়াল করো। ধরা যাক তোমার গাড়িটা হচ্ছে এই জায়গাটাতে আছে, আমি একটু মার্ক করে দিলাম বৃত্তাকার এই জায়গাটাতে। তার মানে গাড়িটা মোটামুটি সামনের দিকে চলছে এবং মোটামুটি সরল পথ বরাবরই চলছে। বাট গাড়িটা যখন ঠিক এই জায়গাটাতে আসবে, সে কিন্তু তার ডিরেকশনটা এখন চেঞ্জ করবে বলতে সে যেই ডিরেকশন বরাবর চলছিল তখন সেটা একটু চেঞ্জ হয়ে এই বরাবর যাবে। আবার গাড়িটা যখন এই জায়গাটাতে আসবে, তখনও কিন্তু তার দিক বা ডিরেকশনটা চেঞ্জ হয়ে এরকম থাকবে। তার মানে প্রতিটা মুহূর্তে যখন গাড়ি রাস্তার মধ্যে টার্ন করছে, তখন কিন্তু তার ডিরেকশনটা বারবার চেঞ্জ হচ্ছে। এবং আমি এখানে ফিক্সড করে দিলাম আমাদের এই জায়গাটা, তো গাড়ির যে দ্রুতি ছিল সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গাড়িটা চললেও তার প্রতিটা মুহূর্তের কিন্তু ডিরেকশন বা দিকটা পরিবর্তন হচ্ছে। তাই আমরা বলতে পারি এই টোটাল রাস্তার মধ্যে যে আঁকাবাঁকা রাস্তাটা আছে, এর মধ্যে যে বেগটাকে পাবো, সে বেগটা আসলে কনস্ট্যান্ট কোনো বেগ না বা ধ্রুব মানের কোনো বেগ না। আমরা প্রথম ক্ষেত্রে দেখেছিলাম যে এই দুটো ক্ষেত্রে আমাদের সময়ের সাথে সাথে গাড়িটা চলছে একটা 1D পথ বরাবর বা একটা সরল রাস্তা বরাবর। তার মানে এখানে কোনো ডিরেকশনে চেঞ্জ হয়নি, বারবার একই ডিরেকশন বরাবর আমাদের গাড়িটা চলছিল। তো এখানে আমি বলতে পারি যে 5I মিটার পার সেকেন্ড বেগটাকে পেয়েছি, এই বেগটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, বা বলা যায় সমবেগ, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে বেগটাকে দেখতে পাচ্ছি, এটা যদিও একই দ্রুতি বা একই মান নিয়ে চলছে রাস্তার মধ্যে, বাট তারপরেও তার ডিরেকশন বা দিকটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। তো যদি কখনো একটা বেগের মধ্যে ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা আর সমবেগ বলতে পারি না বা কনস্ট্যান্ট মানের বেগ বলতে পারি না। তাহলে একটা জিনিস আমরা কনফার্ম, সেটা হচ্ছে যদি আমরা কখনো বেগ নিয়ে কাজ করি, বেগের মধ্যে দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে মান থাকবে, যে মানটাকে দ্রুতি বলে, আরেকটা হচ্ছে দিক থাকবে। এবং যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা পরিবর্তন ঘটে বা দুটোই যদি পরিবর্তন ঘটে, তখন আমরা সেটাকে আর কনস্ট্যান্ট বেগ বা ধ্রুবক বেগ বলতে পারবো না, সেটাকে আমরা পরিবর্তনশীল বেগ বলবো।
আমাদের পাশের ছবির যে কেসটা ছিল এখানে কিন্তু বেগের মানটা সেম ছিল, বাট বেগের যে দিকটা এটা কিন্তু সেম ছিল না। তার মানে আমি বলতে পারি আমাদের এই জিগ জ্যাগ বা আঁকাবাঁকা রাস্তার মধ্যে বেগটা কনস্ট্যান্ট না। এখন আমি যদি এই সেম কেসটা একটু অন্যভাবে প্রথম ছবির জন্য খেয়াল করি, তাহলে আমি ধরে নিলাম যে আমাদের এই যে একটা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমাদের একটা নির্দিষ্ট বেগে গাড়িটা চলছে, এবং এক্ষেত্রে এই বেগটা একবার কমছে একবার বাড়ছে। দ্যাট মিনস দ্রুতির মান একবার হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, আরেকবার হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড। তো এভাবে যদি বাড়তে থাকে কমতে থাকে কিন্তু ডিরেকশন যদি সেম থাকে, তখন কি ঘটবে? তখন আমি বলতে পারবো আমাদের এই ওয়ান ডাইমেনশনাল রাস্তার মধ্যে বেগের দিকটা আসলে সেম, কিন্তু বেগের মানটা সেম না। দ্যাট মিনস প্রতি একক সময় সে একই পরিমাণ সরণ অতিক্রম করছে না। তখন সেটাকেও কিন্তু আমরা কনস্ট্যান্ট বেগ বা ধ্রুবক বেগ বলতে পারবো না। তার মানে বেগের মান অথবা দিক দুটোর যে কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আর ধ্রুবক বেগ বলা যাবে না। যদি দুটোই পরিবর্তন হয়, দ্যাট মিনস এখানে মানও পরিবর্তন হলো, দিকও পরিবর্তন হলো, তখনও কিন্তু আমরা সেটাকে টোটালি কনস্ট্যান্ট বেগ বলতে পারবো না, সেটাকে আমরা বলবো অসম বেগ। তার মানে একটা সময় শুধুমাত্র বেগের মান ধ্রুব থাকে, মানে বেগটা ধ্রুব থাকে যখন তার মান এবং দিক একই থাকে। তার মানে যদি আমাদের এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ড গতিতেই চলে বা দ্রুতিতেই যদি চলে এবং একই দিক, দ্যাট মিনস আই বরাবরই যদি সারা জীবন চলে, তখন আমি বলতে পারবো এই গাড়িটা হচ্ছে একটা সমবেগ বা বলা যায় কনস্ট্যান্ট বেগ নিয়ে চলছে। তো সবসময় এটা মনে রাখবে যে একটা আঁকাবাঁকা রাস্তাতে তুমি যদি কোনো একটা বস্তুকে নিয়ে যাও বা কোনো একটা গাড়ি যদি চালাও, কখনোই বেগের মানটা সম হবে না বা কনস্ট্যান্ট হবে না। এরপর আরও ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে গড়বেগ। গড়বেগ বিষয়টা আসলে কীরকম? গড়বেগ হচ্ছে খুবই সোজা একটা সূত্র আছে। তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যখন যাত্রা করবে, অবশ্যই তোমার এখানে স্মরণ ঘটবে। তার মানে তোমার যখন যাত্রাপথে টোটাল স্মরণ ঘটছে, সেই স্মরণটাকে তুমি যদি টোটাল সময় দ্বারা ভাগ করো, তাহলে তুমি যা পাবা সেটা হচ্ছে তোমার গড়বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। গড়বেগকে বেসিক্যালি ভি বার হিসেবে প্রকাশ করা হয়। আবার যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তাই ভি বারের উপর এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয়, অথবা আমরা এটাকে ভি এভারেজ লিখে এর উপর একটা তীর চিহ্ন দিতে পারি, যে কোনোভাবে ব্যবহার করা যায় এটাকে। এবং গড়বেগের যে মান সেটা হচ্ছে মোট স্মরণ। ধরে নাও তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যে স্মরণ তৈরি করেছো, সেই স্মরণটাকে আমি আর ধরলাম, আর হচ্ছে আমাদের মোট স্মরণ। এবং এই স্মরণটা করার জন্য তোমার একটা সময়ের দরকার হয়েছে, সেটা হচ্ছে টি। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে তুমি যখন স্মরণ ডিভাইডেড বাই সময় করেছো, এর মানে এটা কিন্তু স্মরণের পার্থক্য এবং সময়ের পার্থক্য বোঝায়। দ্যাট মিনস আমরা যখন বেগ নিয়ে কাজ করব বা দ্রুতি নিয়েও যখন আমরা কাজ করতাম বা করেছিলাম, তখন আমাদের মনে রাখতে হবে উপরে নিচে যেই রাশিগুলো বসে এগুলো আসলে এক একটা ডিফারেন্স হিসেবে বসে। দ্যাট মিনস আমি যেখানে মোট স্মরণটাকে ধরলাম, এটা আসলে কোনো একটা বস্তুর শেষ স্মরণ মাইনাস আদি স্মরণ। আমি যেখানে মোট সময়টাকে ধরলাম, সেটা আসলে কোনো একটা বস্তুর শেষ সময় মাইনাস আদি সময়। তার মানে আমরা বেসিক্যালি গড় বেগ বলি বা গড় দ্রুতি বলি কিংবা বেগ বা দ্রুতি যেটার কথাই বলি না কেন, এই সমস্ত রাশিগুলোতে আমরা বেসিক্যালি স্মরণের পার্থক্য বা বেগের পার্থক্য বা সময়ের পার্থক্য নিয়ে কাজ করি। তাই আমরা এখানে যে মোট স্মরণটা দেখতে পাচ্ছি, এটা আসলে কোনো একটা বস্তুর শেষ স্মরণ মাইনাস আদি স্মরণ। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে ডেল দিয়ে লেখা হয়। দ্যাট মিনস ডেল আর হচ্ছে আমাদের স্মরণের পার্থক্য বা মোট স্মরণ। সময়ের ক্ষেত্রেও সেম জিনিস, এখানে আমরা ডেলটি দিয়ে লিখতে পারি। দ্যাট মিনস ডেলটি হচ্ছে আমাদের মোট সময় অথবা সময়ের পার্থক্য। এখন ধরে নাও তোমার এই গড়বেগটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর কাজ করছে। যেহেতু তুমি জানো যে বেগের ক্ষেত্রে আমাদের ডিরেকশন বা দিকটাকে দরকার হয়, তো যদি এক্স অক্ষ বরাবর আমাদের এই বেগটা কাজ করে, তখন কিন্তু আমরা চাইলেই এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর এখানে বসাতে পারি। কিভাবে? আমি এখানে লিখলাম ভি অ্যাভারেজ, এবং এটা হচ্ছে আমাদের গড়বেগ, এবং এই গড়বেগের মানটা হচ্ছে অবশ্যই, মানে গড়বেগ তো আমি লিখেছি, বাট এটার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তাহলে আমি যদি মান লিখি, তাহলে খেয়াল করবে এই মানটা হবে আমাদের আসলে যতটুকু পরিমাণ জায়গা জুড়ে আমাদের ওই বস্তুটা গিয়েছে সেই জায়গার দূরত্বটা, এবং দূরত্বটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। আর আমি বলেছিলাম আমরা এখানে আসলে পার্থক্যটাকে লিখি, তাই এটা হবে আমাদের ডেল এক্স। এবং যতটুকু সময় ধরে আমাদের এই বস্তুটা গিয়েছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, সেই সময়ের পার্থক্যটাকে আমি ডেলটি দিয়ে লিখলাম। তো দেখো তো ডেল এক্স ডিভাইড বাই ডেলটি আমি যখন লিখলাম, এই টোটাল জিনিসটা আসলে দ্রুতির সূত্র হয়ে গেছে। আমি যদি একটু মার্ক করে দিই, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের দ্রুতির সূত্র, বা নর্মালি তুমি এটাকে গড় দ্রুতি বলতে পারো বা ভি
অ্যাভারেজ বলতে পারো। কিন্তু দ্রুতি হচ্ছে যেহেতু বেগের মান, তার মানে গড় দ্রুতিও হচ্ছে গড় বেগের একটা মান, এবং এই গড় বেগের মানের সাথে একটা দিক থাকবে। যেহেতু আমি এক্স অক্ষ বরাবর দিকের কথা বলেছি, তাই আমি এখানে ইচ্ছে করলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে বসিয়ে দিতে পারি। এবং আমাদের উপরে যে সূত্রটা ছিল এটাকে আমরা ইচ্ছে করলে একটু অন্যভাবেও লিখতে পারি। যেহেতু আমরা সরণের পার্থক্য ডিভাইড বাই সময়ের পার্থক্যকেই মোট সরণ এবং মোট সময় বলছি, তার মানে এটা আসলে এরকম হবে যে তুমি ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, তো বি বিন্দুর সরণের সাপেক্ষে এই বিন্দু সরণের যে পার্থক্য সেটাই আসলে আমরা এই জায়গাটাতে লিখে থাকি। দ্যাট মিনস আর বি মাইনাস হচ্ছে আর এ। এবং বি বিন্দুতে যেতে তোমার একটা সময় লেগেছে ধরো টিবি, এবং এই বিন্দুতে থাকা অবস্থায় তুমি একটা সময় থেকেছো, সেটা হচ্ছে টিএ। তার মানে আমরা যত বেশি পরিমাণে এ ধরনের সূত্রগুলো লিখব, হতে পারে সেটা দ্রুতি, হতে পারে সেটা বেগ, হতে পারে সেটা ত্বরণ বা মন্দন, যাই হোক না কেন, আমরা আসলে লব এবং হরের মধ্যে পার্থক্যগুলোকে লিখি। এবং এই পার্থক্যগুলোকে বেসিক্যালি এখানে ডেল দ্বারা প্রকাশ করা হয়, কারণ ডেল দ্বারা আমরা পার্থক্যকে বোঝাই। আর এই পার্থক্যগুলোকেই কিন্তু মোট সরণ বা মোট দ্রুতি বা মোট দূরত্ব বা মোট সময় এরকমভাবে বলা হয়ে থাকে। তো এবার একটা দারুণ ভিজুয়ালাইজেশন দেখবো আমরা। খেয়াল করে দেখো, এখানে একটা কুকুর এবং একটা মানুষ একটা নির্দিষ্ট লেভেলে যাচ্ছে। তো একটু খেয়াল করো, এটা আসলে অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটির মধ্যে যে ডিফারেন্সটা সেটা দেখানো হচ্ছে। অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে কি গড় দ্রুতি, এবং অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে গড় বেগ। তাহলে গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আমরা এখন দেখবো এখানে। খেয়াল করো, আমাদের এখানে তিনটা লেভেল আছে, একটা হচ্ছে এ লেভেল, একটা হচ্ছে বি লেভেল এবং আরেকটা হচ্ছে সি লেভেল। তো প্রথমে যে ডগটা ছিল, দ্যাট মিনস এটা হচ্ছে কুকুর, এই ডগ এ থেকে বিতে গিয়ে সিতে গেল, আবার বিতে ফিরে আসলো। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের এই যেখানে একটা ম্যান আছে, মানুষ, সে কিন্তু এ থেকে বিতে গিয়েছে। তার মানে এখানে ডগ কিন্তু একটা নির্দিষ্ট সরণ বা ডিসপ্লেসমেন্ট ঘটিয়ে এ থেকে বিতে গেছে, এবং ম্যানও কিন্তু একটা নির্দিষ্ট সরণ ঘটিয়ে এ থেকে বিতে গেছে। বাট পার্থক্য কোন জায়গায়? আমাদের ম্যান যে মানুষটা, সে কিন্তু সরাসরি এ থেকে বিতে গেছে, এবং যে সময় ধরে গিয়েছে তুমি ধরে নাও সেটা হচ্ছে টি। একদম সেম টাইমে আমাদের ডগ বা কুকুরটাও কিন্তু এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে আবার বিতে ফিরে আসলো। তার মানে এখানে কিন্তু আলটিমেটলি একই সময় বা টি লাগছে। তার মানে আমি যদি এখানে একটু তোমাদেরকে দেখাই যে দুটো বিষয় আমি এখানে নিয়ে আসি। একটা বিষয় হচ্ছে, আমি যদি এখানে ভি অফ এভারেজ বের করতে চাই, কার? ডগের। তার মানে আমি যদি কুকুরের গড় বেগ বের করতে চাই, এই বেগটা কেমন হবে? এবং আমি যদি একই সাথে এই হিউম্যান বা ম্যান যেটা আছে তার যদি এভারেজ ভেলোসিটি বের করতে চাই, সেটা কেমন হবে, এবং এরা দুজন সেম হবে কিনা সেটা এখন আমরা দেখব। তো আমরা গড় বেগটা বের করি ডগের ক্ষেত্রে। গড় বেগটা হচ্ছে কি? গড় বেগ হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণ ডিভাইড বাই হচ্ছে টোটাল সময়। তো টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণ আসলে কতটুকু? সরণ এখানে আসলে দুটো বিষয়ের, মানে দুটো ব্যক্তি বা বস্তু যেটাই বলি না কেন, এদের দুজনেরই কিন্তু সরণ হচ্ছে এ বি। খেয়াল করে দেখো, ডগটা কিন্তু আলটিমেটলি এ থেকে বিতে কিন্তু রয়েছে। তার মানে আমরা বলতে পারি ডগের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ এবং ফাইনাল পয়েন্টটা হচ্ছে বি টি সময় পর। ম্যানের ক্ষেত্রেও কিন্তু সেম, ইনিশিয়াল পয়েন্টে কিন্তু এ ছিল, ফাইনাল পয়েন্টে কিন্তু বি ছিল। তার মানে এটা কনফার্ম যে আমাদের ডগ এবং ম্যান এদের দুজনেরই ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তার মানে আমরা অ্যাভারেজ যদি ভেলোসিটি বের করতে চাই বা গড় বেগ যদি বের করতে চাই কুকুরের ক্ষেত্রে বা ডগের ক্ষেত্রে, তাহলে আমরা সেটা কি করব? অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। তাহলে টোটাল সরণ কত? অবশ্যই এ থেকে বি হচ্ছে আমাদের টোটাল সরণ, এবং সময় কত ধরেছিলাম? টি ধরেছিলাম। একইভাবে খেয়াল করে দেখো তো, আমি যদি হিউম্যানের জন্য বের করি, সেম হবে না? অবশ্যই সেম হবে, কারণ এই হিউম্যান বা ম্যান যেটা আছে সেও কিন্তু এ থেকে বি পর্যন্ত সরণ তৈরি করেছে। এটাই তার টোটাল সরণ, কতটুকু সময় জুড়ে? টি পরিমাণ সময় জুড়ে। তার মানে একটা বিষয় কনফার্ম যে গড় বেগ এবং মানে এই দুটো বস্তুর ক্ষেত্রে বা যেটাই বলি না কেন ব্যক্তির ক্ষেত্রে গড় বেগ বিষয়টা কিন্তু সমান আসছে। কিন্তু আমি যদি এখানে গড় বেগ না বের করে গড় দ্রুতি বের করি, সেটা কি সমান আসবে? চলো আমরা এটা একটু টেস্ট করে দেখি। আমরা এটা কনফার্ম যে কুকুর এবং মানুষ এদের দুজনেরই গড় বেগ সমান, এবং গড় দ্রুতি সমান কিনা সেটা আমরা এখনও জানি না। আর গড় দ্রুতি মানে হচ্ছে কি? গড় দ্রুতি মানে হচ্ছে গড় বেগের মান। তো আমরা একটু মানগুলো বের করি। তো আমি যদি এই জায়গাটাতে লিখি ভি অফ এভারেজ ডগ, এর মানে হচ্ছে এটা আমাদেরকে গড় দ্রুতি নির্দেশ করছে কুকুরের ক্ষেত্রে। তাহলে কুকুরের গড় দ্রুতি হচ্ছে এটা। কী হবে আমরা জানি না এখনও। এবং মানুষের যদি গড় দ্রুতিটা বের করে আছে, আমি একটু অন্য সাইডে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
আমি একটু উপরে লিখি, আমাদের এখনকার টার্গেট হচ্ছে কুকুর এবং মানুষের গড় দ্রুতি বের করা। তো ভি অফ এভারেজ অফ ডগ, এটা হচ্ছে কুকুরের গড় দ্রুতি। ভি অফ এভারেজ অফ ম্যান, এটা হচ্ছে মানুষের গড় দ্রুতি। এবং গড় দ্রুতি বের করে কিভাবে, তোমরা অলরেডি শিখেছ। গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। দেখো তো কুকুরটা এখানে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। কুকুরটা প্রথমে এ থেকে বিতে গিয়েছে, আমি যদি একটু লিখি এখানে, কুকুরের মোট দূরত্ব হচ্ছে প্রথমে সে এ থেকে বিতে গেল, তারপরে সে বি থেকে সিতে গেল, ফাইনালি সে সি থেকে আবার বিতে ফিরে আসলো। তার মানে আমি যদি প্রত্যেকটা দূরত্বকে সমান ধরি, দ্যাট মিনস এ থেকে বি সমান, বি থেকে সি সমান, তাহলে আমি বলতে পারি এখানে সে আসলে টোটাল 3 টাইমস দূরত্ব অতিক্রম করেছে। 3 টাইমস মানে হচ্ছে 3 গুণ। তো তুমি এ থেকে বি এর দূরত্বটাকে এইচ ধরতে পারো, বি থেকে সি এর দূরত্বকে যদি এইচ ধরো, তাহলে আমাদের টোটাল দূরত্বটা হবে 3h, যেটা কুকুর অতিক্রম করে গিয়েছে টি পরিমাণ সময়। বাট মানুষ কিন্তু শুধুমাত্র এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, কারণ মানুষের ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে এ থেকে বি। তার মানে আমি এখন মানুষের ভ্রমণ করা দূরত্ব বা ডিস্টেন্স পেলাম, কুকুরের ভ্রমণ করা দূরত্ব বা ডিস্টেন্সটাও পেলাম। সেগুলো এখন এখানে বসিয়ে দিই। তাহলে কুকুরের যদি আমি গড় দ্রুতি বের করতে চাই, তাহলে আমি উপরে লিখবো হচ্ছে মোট দূরত্ব, যেটা ছিল আমাদের 3h, মোট সময় হচ্ছে আমাদের টি। মানুষের ক্ষেত্রে মোট দূরত্বটা শুধুমাত্র h এবং সময়টা হচ্ছে শুধুমাত্র টি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে মানুষের এবং কুকুরের কিন্তু গড় দ্রুতিটা মিলছে না, বা অ্যাভারেজ ভেলোসিটির, মানে নট অ্যাভারেজ ভেলোসিটি, আসলে এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, যেটা সেটা কিন্তু মিলছে না। এবং অ্যাভারেজ স্পিড যেহেতু মিলছে না, অ্যাভারেজ ভেলোসিটি যেহেতু মিলছে, তার মানে এখানে আমাদের পার্থক্য অবশ্যই আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে একটা পার্থক্য অবশ্যই রয়েছে, যে পার্থক্যের জন্য আমাদের দুটো ডিফারেন্ট এই ফেনোমেনার জন্য কুকুর এবং মানুষের ক্ষেত্রে গড় দ্রুতি মানে মিলছে না, বাট গড় বেগটা ঠিকই মিলছে। তারপর এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু, তুমি কুকুরের কথাই ধরো, এখানে কুকুরের বা ডগের কথা ধরো, এই ডগটা যখন এ থেকে শুরু করে সিতে গেল, যাওয়ার পর সি বিন্দুতে কিন্তু তার একটা ডিরেকশনের পরিবর্তন ঘটলো। কি ডিরেকশনের পরিবর্তন ঘটলো? সে কিন্তু একদম টোটালি 180 ডিগ্রি ব্যাক করেছে। দ্যাট মিনস প্রথম দিকে সে উপরে উঠতেছে, পরবর্তীতে সি বিন্দুতে যাওয়ার পর তার ডিরেকশনটা টোটালি 180 ডিগ্রি ব্যাক করে পেছনের দিকে চলে গেছে। যখন কোনো একটা বস্তুর ডিরেকশন এভাবে 180 ডিগ্রি পেছনে চলে যাবে যাত্রাপথে, ওই মুহূর্তটাতে তার কিন্তু ভেলোসিটি থাকবে না। দ্যাট মিনস ওই মুহূর্তটাতে তার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হবে। তোমরা তাই এখান থেকে দেখতে পাচ্ছ যে কুকুরটা যেতে যেতে সি বিন্দুতে কিন্তু একটু থেমেছে, এই থামার জন্যই কিন্তু তার ভেলোসিটিটা 0 হয়ে যায়। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো এটা ছিল আমাদের গড় বেগের মধ্যে একটা সম্পর্ক, আসলে জাস্ট ফানি একটা থিং, যেটা আমাদের গড় বেগের সাথে গড় দ্রুতির একটা সম্পর্ক নির্দেশ করছে। বাট অবশ্যই দুটার মধ্যে কিছু ভিন্নতা আছে। তো এই ভিন্নতাগুলো নিয়ে আমরা এখন এখানে দেখব যে গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে আসলে কী কী জিনিসের ডিফারেন্সটা রয়েছে। এখানে এবার পার্থক্যের বিষয়গুলো একটু দেখি। অবভিয়াসলি গড় দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি এবং গড় বেগ হচ্ছে ভেক্টর রাশি। তারপরে দেখতে পাচ্ছি গড় দ্রুতির মান অনেকগুলো। এটার কারণ হচ্ছে তুমি যখন গড় দ্রুতি বের করবে, তখন গড় দ্রুতি মানে হচ্ছে যেই টোটাল ডিস্টেন্স বা দূরত্ব থাকে, সেটাকে আমি টোটাল সময় দিয়ে ভাগ করি। এবং দূরত্ব কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তুমি যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যেতে থাকো বা যেতে চাও, যদি তুমি ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে যেতে পারো, এবং প্রতিটা পথের যে লেন্থ বা ডিস্টেন্স বা বলা যায় কি বলবো পাথের যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সেজন্য আমাদের গড় দ্রুতির মানটা অনেকগুলো থাকে। বাট গড় বেগের মানটার কথা যদি বলি, তাহলে গড় বেগ কিন্তু শুধুমাত্র এ থেকে বি এই বিন্দু পর্যন্তই কাজ করবে। মানে গড় বেগটা কীভাবে বের করা হয়, আমাদের টোটাল সরণ ডিভাইড বাই টোটাল সময়। আর সরণের কিন্তু মান একটাই থাকে, সবচেয়ে মিনিমাম যে ডিস্টেন্সটা থাকে ওটাই হচ্ছে সরণ। এই জন্য গড় বেগের মান একটা থাকে, বাট গড় দ্রুতির মান থাকে অনেকগুলো। এখন এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যে গতিশীল বস্তু থেমে যাওয়ার পর আবার যদি আগের অবস্থানে সে ফিরে আসে, তখন কি হবে? দ্যাট মিনস তুমি এ থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেলে, যাওয়ার পর তুমি আবার ব্যাক করে এই বিন্দুতে চলে আসলে, তার মানে তুমি একটা গতিশীল বস্তু ছিলে, তারপরে তুমি এই বিন্দুতে ব্যাক করেছো। এখন তোমার অ্যাভারেজ ভেলোসিটি এবং অ্যাভারেজ স্পিড কী হবে, চলো এটা আমরা এখন বের করি। ধরা যাক এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে আমাদের 5 মিটার, বি থেকে এর দূরত্বটাও কিন্তু আমাদের 5 মিটার। যখন তুমি এক্ষেত্রে ভি অফ অ্যাভারেজ ভেলোসিটি বের করবে বা গড় বেগটা যখন বের করবে,
তখন তোমাকে দেখতে হবে মোট সরণ ডিভাইড বাই মোট সময় কতটুকু হয়েছে। তো তুমি দেখতে পাচ্ছ আমি প্রথমে এ থেকে বিতে গিয়েছি, তার মানে এটা হচ্ছে আমাদের একটা সরণ। বাট যখন আমি বি থেকে এ বিন্দুতে গিয়েছি তখন সেটা হচ্ছে আমাদের বিপরীত সরণ, তার মানে আমাদের এখানে টোটাল সরণটা হয়ে গেছে 0। আর আমরা বলেছি সরণ 0 বলতে আসলে কোনো মিনিং নেই, এটা আসলে নাল ভেক্টর বা জিরো ভেক্টর। তার মানে আমি যদি গতিশীল থাকি তাহলে আমি থেমে গিয়ে যদি আগের অবস্থানে ফিরে আসি তাহলে অবশ্যই আমার সরণ 0 হবে। আর আমি ধরলাম 5 মিটার যেতে আমার কথার কথা 1 সেকেন্ড লেগেছে, কথার কথা ধরে নাও, মানে 5 মিটার টোটাল 10 মিটার যাওয়া আসা করতে আমার কত সেকেন্ড সময় লেগেছে? 1 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এই জিনিসটার মান কিন্তু আসবে 0। এবং আরও একবার বলছি, আমাদের গড় বেগ যেটা, এটা যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি তাই এটা 0 না এসে 0 ভেক্টর আসবে। তো আমরাও এখানে একটু কারেকশন করে দিই, গড় বেগের মান অবশ্যই 0 বা নাল ভেক্টর হিসেবে আসে। বাট আমি যদি অ্যাভারেজটাকে বের করি দ্রুতির মাধ্যমে, দ্যাট মিনস আমি যদি সরাসরি ভি অ্যাভারেজ বা গড় দ্রুতি বের করি তাহলে কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল সময় লাগবে। তো টোটাল ডিস্টেন্স বা দূরত্ব কত? এ থেকে বি হচ্ছে 5 মিটার, বি থেকে এ হচ্ছে আবার 5 মিটার, তার মানে উপরে থাকবে আমাদের টোটাল 10 মিটার আর নিচে থাকবে হচ্ছে আমাদের মাত্র 1 সেকেন্ড। মানে জিনিসটা একটু অন্যরকম শোনায় যে 1 সেকেন্ডে তুমি কীভাবে 10 মিটার অতিক্রম করবে। তো মাঝে মাঝে ফিজিক্সে এই জিনিসগুলো ধরে নিতে হয়। তোমাদের বইতে আমি মাঝে মাঝে এমনও ম্যাথ দেখি যে 300 মিটার লম্বা একটা নলের বন্দুক থেকে তুমি গুলি করেছো, তো 300 মিটার মোটামুটি কত, 100 তলার মতো উচ্চতা। তাহলে 100 তলা উচ্চতার একটা বন্দুকের নল দিয়ে কি তুমি কখনো গুলি করো না। তো আমি ধরে নিলাম যে 1 সেকেন্ড সময় আমরা সুপার ফাস্ট কোয়ালিটিতে এরকম একটা স্পিড বা তৈরি করেছি। তো যাই হোক, আমরা এই ক্ষেত্রে যে গড় দ্রুতির মানটা পাবো সেটা পাবো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমি বুঝতে পারলাম যে যদি আমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে যদি ফিরে আসি তাহলে আমাদের কোনো রকম কোনো অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ থাকবে না, বাট অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতিটা থাকবে। এবং এই গড় দ্রুতির মানটা অবশ্যই 0 চেয়ে বড় হবে, দেখো এখানে দেওয়া আছে। এবং আমরা তাই দেখতে পাচ্ছি আমাদের এখানে 10 মিটার পার সেকেন্ড যেটা বের হয়েছে এটা হচ্ছে গড় দ্রুতি, যেটা 0 চেয়ে অনেক বেশি। এরপরে বলা হচ্ছে গতিশীল বস্তুর গড় দ্রুতি গ্রেটার দেন 0। এটা আমরা অলরেডি প্রমাণ করেছি যে একটা বস্তু যদি গতিশীল থাকে একই সাথে সে যদি আবার নিজের অবস্থানে ফিরেও আসে তারপরও তার কিন্তু একটা না একটা গড় দ্রুতি থাকবে। মানে বিষয়টা এরকম যে তুমি রাস্তা দিয়ে চলা মাত্র শুরু করেছো, তুমি জাস্ট একটা কদম পা ফেলেছো, তার মানে তুমি এক কদম পা ফেলেছো মানে কি, তুমি ধরা যাক পাটা হচ্ছে তোমার এক্স পয়েন্টে ছিল একটা পা আর একটা পা ওয়াই পয়েন্টে ছিল, তার মানে এতটুকু জায়গায় তোমার কিন্তু মিনিমাম একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর ডিস্টেন্স বা দূরত্ব যদি তৈরি হয় এটা হতেও তোমার একটা নির্দিষ্ট পরিমাণ সময় টি লাগবে। এবং আমরা গড় দ্রুতির ক্ষেত্রে জানি কি, টোটাল দূরত্ব ডিভাইড বাই টোটাল সময় ধরে নিলাম। তার মানে অবশ্যই এটার কোনো না কোনো একটা মান থাকবে বা ভ্যালু থাকবে যেটা অবশ্যই 0 চেয়ে বড় হবে। তার মানে আমি বলতে পারি গড় দ্রুতির মান অল টাইম 0 চেয়ে বড় হয়ে থাকে। কিন্তু আমরা যদি গড় বেগের কথা বলি তাহলে তার মান 0 চেয়ে বড় হতে পারে, 0 সমান হতে পারে, যেটা আমরা অলরেডি দেখেছি, এবং 0 চেয়ে ছোট হতে পারে। আর যখন কোনো একটা গড় বেগের মান 0 হয় তখন সেই গড় বেগটাকে আসলে নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলা হয়। এবং গড় বেগের মান কখন 0 চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স নেগেটিভ কখন হয়, সেটা আমাদের এখন একটু জানতে হবে। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি কোন সময়টাতে আসলে এরকম হয়। ধরো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছো, বি বিন্দুতে গিয়েছো, তার মানে তোমার এখানে একটা নির্দিষ্ট সরণ কাজ করবে যেটা হচ্ছে এ বি বরাবর, ধরে নাও এটা হচ্ছে আমাদের 5 মিটার সরণ। এখন তুমি বি বিন্দু থেকে একদম টোটালি 180 ডিগ্রি ব্যাক করে সি বিন্দুতে চলে গেলে, এবং এই সি বিন্দুটা হচ্ছে কোথায়, এই বিন্দুর ঠিক পেছনে, দ্যাট মিন্স এখানে। তার মানে তুমি এ থেকে যাত্রা শুরু করে এখন সিতে গিয়েছো, বাট তোমার এই যাত্রাটা কিন্তু একটা ঝামেলা করেছে। কি ঝামেলা করেছে? তোমার এখানে আমি যদি টোটাল সরণ বের করতে চাই তাহলে সরণটা হবে কি, শেষ বিন্দু এবং আদি বিন্দুর মধ্যবর্তী যোগফল। দ্যাট মিন্স এটা যদি আমাদের সি বিন্দু হয় তাহলে এ থেকে সি বিন্দুর মধ্যবর্তী যে সরণটা সেটা আসলে এখানে কাজ করবে। তো এই সরণটা কিন্তু নেগেটিভ সরণ হবে, কেননা দেখেই বোঝা যাচ্ছে তুমি এ থেকে যাত্রা শুরু করে বিতে গিয়েছো, এখন বি থেকে যাত্রা শুরু করে এ বিন্দুটাকে টপকে একদম পেছনে সি বিন্দুতে চলে গেছো। তার মানে এখানে তোমার যে সরণটা হবে সেটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক হবে। আর তুমি যখন ঋণাত্মক সরণটাকে কাজে লাগিয়ে টোটাল সময় ধারা ভাগ করবে সেটাকে, তখন কিন্তু তুমি যেই গড় বেগটাকে পাবে সেটা কিন্তু নেগেটিভ হবে বা 0 চেয়ে ছোটো হবে। তো যেই সময়টাতে আমাদের সরণটা নেগেটিভ আসবে ঠিক ওই সময়টাতে আমাদের গড় বেগের মানটা 0 চেয়ে ছোটো হবে বা নেগেটিভ হবে।
তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ, এবং এটাকেও আমরা ঠিক আগের কনসেপ্ট অনুসারে দেখব। ধরে নাও এটা হচ্ছে একটা সরল পথ এবং এই পথ বরাবর তুমি একটা বস্তুকে চালাতে চাচ্ছ। বস্তুটা প্রথমে এই বিন্দুটাতে রয়েছে এবং এই বিন্দুটাকে তুমি কি ধরতে পারো, আমি পি বিন্দু ধরলাম। এখন বস্তুটাকে তুমি যখন নির্দিষ্ট একটা বেগে চালাবে তাহলে অবশ্যই বস্তুটা চলতে চলতে এ নামক একটা পয়েন্টে আসবে এবং এই পয়েন্ট থেকে পি পয়েন্টের যে দূরত্ব বা ডিস্টেন্স এটাকে তুমি ধরতে পারো এস পরিমাণ ডিস্টেন্স। তো এখন আমি যদি এস পরিমাণ ডিস্টেন্সটাকে সরণে কনভার্ট করি তাহলে আমি এখানে অবশ্যই একটা ভেক্টর দিতে পারি। কেন? কারণ এখানে এই সরণটা পি বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা দিক নির্দেশ করছে। এবার আমি যদি বলি এই এস পরিমাণ সরণ অতিক্রম করতে টি পরিমাণ সময় লেগেছে, তাহলে এটাও কিন্তু আমাদের হবে। এবার আমরা করলাম কি, এই বিন্দু থেকে বস্তুটাকে খুব সামান্য একটু দূরে বা খুব সামান্য সরণে বি বিন্দুতে সরালাম এবং এই সরণটা হচ্ছে আমাদের ডেল এস। এবং এই ক্ষেত্রে আমরা এখানে ভেক্টর দেব, যেহেতু সরণ হচ্ছে ভেক্টর রাশি, আর আমাদের যেটুকু সময় লেগেছে সেটা হচ্ছে ডেল টি পরিমাণ সময় লেগেছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে যেই বেগের কথা বলছি সেটা অবশ্যই তাৎক্ষণিক বেগ, এবং তাৎক্ষণিক বেগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তবে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে। তো আমরা এখানে বেসিক্যালি নর্মালি বেগটাকে লিখি। বেগটাকে বলতে আমরা বলছি যে যদি আমরা এখান থেকে বেগের মানটা লিখতে চাই তাহলে এই বেগের মানটা হবে কি, গড় বেগের মতো। দ্যাট মিন্স টোটাল যে সরণটা হয়েছে ডেল এস এবং টোটাল যে সময়টা এখানে লেগেছে ডেল টি সেটা। এবং এখানে খেয়াল করে দেখো, আমি যদি এটাকে তাৎক্ষণিক বেগ বানাতে চাই তাহলে অবশ্যই আমাকে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি নিয়ে যেতে হবে, এবং সময়ের ব্যবধান তুমি যখন শূন্যের কাছাকাছি নেবে তার মানে অতি অল্প সময় তুমি এখানে পাচ্ছ এই বিন্দু থেকে বস্তুটাকে সরাতে। তো ধরে নাও এই ডেল টি টেন্স টু 0, এত কম সময়ে তুমি এ থেকে বস্তুটাকে ঠিক এই বিন্দুটাতে নিলে। তার মানে এই বিন্দুটাতে যখন তুমি নিবে, এই বিন্দুতে নেওয়ার সময় তোমার ডেল এসের যে মানটা সেটাও কিন্তু প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যাবে। তার মানে তোমার এখানে যে সরণের মানটা ছিল এই সরণের পরিবর্তনটাও শূন্যের কাছাকাছি হবে। যখন এই ঘটনাটা ঘটবে তখন এই বস্তুর মধ্যে যে বেগটা কাজ করবে সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগটাকে আমরা বেসিক্যালি একটু অন্যভাবে লিখতে পারি। তো তাৎক্ষণিক বেগটাকে আমি যদি এখানে লিখি তাহলে সেটাকে আমি কথার কথা ধরে নাও, তাৎক্ষণিক বেগটাকে তুমি ভিএস দ্বারা প্রকাশ করতে পারো, মানে আমি ধরে নিলাম আমার খুশি মতো আর কি। তাহলে তাৎক্ষণিক বেগটা কখন কাজ করবে, যখন আমাদের ডেল টি বা সময়ের ব্যবধানটা একদম শূন্যের কাছাকাছি যাবে, এবং এটাকে প্রকাশ করা হয় বেসিক্যালি লিমিট এই ফাংশনটা ইউজ করে। তার মানে লিমিট আসলে বোঝাচ্ছে যে আমাদের সময়ের ব্যবধানটা যদি একদম শূন্যের কাছাকাছি চলে আসে তখন সময়ের পরিবর্তনের সাথে সরণের যে পরিবর্তনটা হয়, দ্যাট মিন্স সময়ের পরিবর্তনটা হচ্ছে ডেল টি এবং সরণের পরিবর্তনটা হচ্ছে আমাদের ডেল এস। তো ওই ঘটনাটাকে আমরা বলবো কি, তাৎক্ষণিক বেগ। এবং তাৎক্ষণিক বেগের সূত্র আসলে এটা, এবং এই সূত্রটাকে একটু মডিফাই করা হয় যেখানে আমাদের লিমিট জিনিসটাকে যদি আমি এখান থেকে উঠিয়ে দিই তাহলে এটাকে লেখা হয় ডিএস ডিভাইড বাই ডিটি। তার মানে এখানে ডিএসটা হচ্ছে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সরণ, যে সরণটা প্রায় 0-র কাছাকাছি, এবং ডিটি হচ্ছে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময়, যে সময়ের ব্যবধানটা আসলে 0 সেকেন্ডের কাছাকাছি। তাহলে আমি যদি আরও একবার ফুল কমপ্লিটভাবে বলি তাহলে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হয় তখন সময়ের সাথে কোনো একটা বস্তুর সরণের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের হারটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো এখানে যেহেতু আমরা সরণ নিয়ে কাজ করছি তো এই জায়গাটাতে আমাদের ভেক্টরটা কাজ করবে, এবং তুমি যদি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগটাকে যে কোনো একটা অক্ষ বরাবর কাজ করাতে চাও তাহলে ওই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে দিতে হবে। দ্যাট মিন্স ধরে নাও তোমার এই তাৎক্ষণিক যে বেগটা ছিল, তো আমি এগুলো একটু মুছিয়ে দিচ্ছি যাতে তোমরা কনফিউশনে না পড়ো। তো আমি ধরে নিলাম আমাদের এই তাৎক্ষণিক বেগটা এখন এক্স অক্ষ বরাবর কাজ করবে। তো এক্স অক্ষ বরাবর যদি কাজ করে তাহলে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর থাকে আই ক্যাপ। তো তখন আমি এভাবে লিখব এস আই, এখানে এস হচ্ছে আসলে ভিএস হচ্ছে তাৎক্ষণিক বেগ এবং আই হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর কাজ করছে। তো সেটাকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, এস এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা সেটাকে আমরা ডিএস লিখলাম, এবং এক্ষেত্রে আমরা আই ক্যাপটাকে উপরে দিয়ে দিলাম। আমরা এইভাবেও কিন্তু এটাকে প্রকাশ করতে পারি। এখন এই তাৎক্ষণিক বেগটাকে আমরা ইচ্ছা করলে সেই ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার মতো করে কল্পনা করতে পারি। ধরো তোমার কাছে একটা ক্যামেরা আছে এবং তোমার সামনে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে খুব হাই স্পিড একটা গাড়ি যাচ্ছে একটা নির্দিষ্ট দিক বরাবর। তো যখন একটা নির্দিষ্ট দিক বরাবর গাড়িটা যাচ্ছে তার মানে এই গাড়িটার অবশ্যই বেগ থাকবে বা ভেলোসিটি থাকবে।
এখন তুমি যদি তোমার ক্যামেরা দিয়ে ছবিটা তুলে নাও গাড়িটার, তাহলে তুমি খুবই ক্ষুদ্র একটা নগণ্য সময়ের ব্যবধানে ওই গাড়িটার অবস্থা তুলেছ, এবং ওই অবস্থাটাতে কিন্তু গাড়ির মধ্যে অবশ্যই একটা বেগ কাজ করতো, সেই বেগটাই হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ। তার মানে তুমি যখন ছবিটা তুলেছ সেই সময়টা আসলে খুবই নগণ্য, দ্যাট মিনস del t টেন্স টু 0, এবং এই নগণ্য সময়টাতে গাড়িটার ছবি যখন উঠেছে ওই গাড়িটার ওই মুহূর্তটাতে যেই বেগটা কাজ করছিল সেটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট দেখব, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগের মধ্যে যেই পার্থক্যটা আছে সেটা। তার মানে আমরা যদি পার্থক্যগুলো একটু দেখি, এখানে আমরা দেখেছি যে কিছু জিনিস লেখা আছে, যে প্রথম জিনিসটা হচ্ছে তাৎক্ষণিক বেগ যেটা, সেটা আসলে স্পর্শক বরাবর কাজ করে, কিন্তু দ্রুতি স্পর্শক বরাবর কাজ করে না। স্পর্শক কোত্থেকে আসলো সেটা জানার জন্য তোমরা এই ছবিটা দেখতে পারো। খেয়াল করে দেখো, আমাদের এখানে এই ছবিটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ও বিন্দু থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করেছি, সেটা গিয়ে একটা নির্দিষ্ট বিন্দু, ধরা যাক এ বিন্দুতে গেল, বি বিন্দুতে গেল, সি বিন্দুতে গেল, ফাইনালি সে ডি বিন্দুতে গিয়ে পড়লো। তো এই যে নিক্ষিপ্তকারী একটা বস্তু, এটা কিন্তু একটা সার্কুলার পাথ বা বলা যায় একটা উপবৃত্তাকার পথ পাড়ি দিয়ে ও বিন্দু থেকে ডি বিন্দুতে গেছে। এখন আমি যখন বস্তুটাকে ছুঁড়ে মেরেছি তখন তার তাৎক্ষণিক বেগটা ঠিক এই তীর বরাবর কাজ করছিল, এবং টোটাল বস্তুটা যখন ও থেকে ডি বিন্দুতে এলো তখন সে কিন্তু একটা সার্কুলার, এটাকে সার্কুলার না বলে আমি এটাকে উপবৃত্তাকার বলবো, কেননা এটা অনেকটা উপবৃত্তাকার মতো বা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথের মতো আর কি কাজ করে। তো তুমি যখন দেখতে পাচ্ছ বস্তুটা এ বিন্দুতে রয়েছে, বি বিন্দুতে রয়েছে, সি বিন্দুতে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বস্তুটার বেগ ভিন্ন। বেগ ভিন্ন বলতে আমি কি বোঝাচ্ছি, বেগের ডিরেকশন বা বলা যায় বেগের যে দিকটা সেটা কিন্তু ভিন্ন। এবং এই বিন্দুতে তুমি যখন বস্তুটার বেগ বের করতে চাচ্ছ সেটা অবশ্যই তাৎক্ষণিক বেগ হবে, বি বিন্দুতে যখন বস্তুর বেগ বের করবে সেটাও অবশ্যই তাৎক্ষণিক বেগ হবে, সি বিন্দুতে কিন্তু বস্তুর তাৎক্ষণিক বেগগুলোকে তুমি পাবে, এবং এই তাৎক্ষণিক বেগগুলোই কিন্তু v2, v3, v4 হিসেবে এখানে দেওয়া হয়েছে। এবং বেগের যেহেতু ডিরেকশন বা দিক আছে, তার মানে প্রতিটা মুহূর্তে কিন্তু এই ডিরেকশনগুলো চেঞ্জ হচ্ছে, আর এই ডিরেকশনগুলো চেঞ্জ হচ্ছে বলেই আমরা বলতে পারি তাৎক্ষণিক বেগটা পরিবর্তনশীল হয়, এবং এই বেগটা আসলে কোনো একটা সার্কুলার বা ইলেকট্রিক্যাল পথ ধরে যাওয়া বস্তুর ক্ষেত্রে স্পর্শক বরাবর কাজ করে। তাহলে এই বেগটা অবশ্যই আমাদের স্পর্শক বরাবর কাজ করবে যদি আমি কোনো একটা বস্তুকে এরকম ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার পথে থ্রো করি বা ছুঁড়ে দিই, বা বৃত্তাকার পথে যদি আমি ছুঁড়ে দিই। তো এই যে স্পর্শকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে এক একটা বেগের দিক। তার মানে এটা হচ্ছে v3 বেগের দিক, তারপরে এই স্পর্শকটা হচ্ছে আসলে v4 বেগের দিক। তো এই দিকগুলো আসলে এখানে দেখানো হয়েছে, যেটা কোনো একটা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে বা ট্যানজেন্ট বরাবর কাজ করে। কিন্তু দ্রুতি এই কাজটা করে না। কেন? কারণ দ্রুতির তো আসলে দিকই নেই। তুমি যদি তাৎক্ষণিক দ্রুতির কথা বলো, ওর শুধু মান আছে। তুমি ধরে নাও এখানে ও থেকে ডি পর্যন্ত যে বস্তুটা আমি ছুঁড়ে মারলাম, এই বস্তুটা 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ও থেকে ডি পর্যন্ত যাচ্ছে। তার মানে এক্ষেত্রে বেগের মান বা দ্রুতিটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, বাট যেহেতু দ্রুতির কোনো দিক নেই তার মানে আমাদের এখানে দ্রুতিটা চেঞ্জ হবে না। ও থেকে এই বিন্দুতে যখন যাচ্ছে বস্তুটা, দুটো বিন্দুতে কিন্তু বেগের মান এবং দ্রুতি যেটা সেটা 5 মিটার পার সেকেন্ডই থাকবে, বি বিন্দুতেও সেটা 5 মিটার পার সেকেন্ড থাকবে, সি বিন্দুতেও সেটা কিন্তু 5 মিটার পার সেকেন্ডই থাকবে। তার মানে দ্রুতির এখানে কোনো পরিমাণ পরিবর্তন হবে না, হলে বেগের পরিবর্তন হবে। বেগের মানটা কিন্তু সেম থাকবে, দ্যাট মিনস 5 মিটার পার সেকেন্ড যেটা ছিল দ্রুতি, কিন্তু বেগের ডিরেকশনটা বারবার চেঞ্জ হচ্ছে বলে আমরা এখানে বেগের পরিবর্তনটাকে বলবো। তার মানে একটা বেগকে পরিবর্তন হতে হলে তার মানের পরিবর্তন যে হতে হবে এমন কোনো কথা নেই। যদি কোনো একটা বেগের দিকের পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমি বলবো সেই বেগটা কি, অবশ্যই পরিবর্তনশীল বেগ। তারপর বলা হয়েছে দ্রুতি হচ্ছে আমাদের স্থির, বেগ হচ্ছে পরিবর্তনশীল। এটা আমরা অলরেডি দেখেছি। দ্রুতির মান আমরা যদি এই সিনারিও থেকে দেখি 5 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে বেগের মান, মানে দ্রুতি নিজেই হচ্ছে বেগের ম্যাগনিটিউড বা বেগের মান। তো দ্রুতি সবসময় সেম থাকতে পারে, বাট বেগের মানটা পরিবর্তন হয়। বেগের মানও পরিবর্তন হতে পারে, দিকও পরিবর্তন হতে পারে। যে কোনো একটা পরিবর্তন হলেই বেগ টোটালটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বেগের মান হচ্ছে আসলে দ্রুতি। এই জিনিসটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যে আমি যদি একটু তোমাদেরকে দেখাই বেগ আসলে কেমন। বেগ হচ্ছে ভি, বেগ হচ্ছে খুব ভালো, ওর একটা ভেক্টর আছে। আমি যদি বেগের মানকে বের করি, অবশ্যই আমরা কি করতে পারি, বেগের মান বলতে আমরা মডুলাস অফ ভি বা মডুলাস অফ বেগকে লিখতে পারি। এই যে আমরা বেগের মানটাকে দুই পাশে মডুলাস দিয়ে লিখেছি, এটারই পরিচয় হচ্ছে স্পিড বা দ্রুতি। কিন্তু আমি যখন ভেক্টর দিয়ে ভিটাকে লিখব, এটার পরিচয় হচ্ছে ভেলোসিটি বা বেগ।
তার মানে বেগের যে মানটা থাকবে ম্যাগনিটিউডটা থাকবে সেটাই আমরা দ্রুতি হিসেবে বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে সমবেগে চলার সময় গড় বেগ এবং তাৎক্ষণিক বেগটা সমান থাকে। এর মানে হচ্ছে কি, তুমি যদি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সমবেগে চলো, সমবেগ মানে হচ্ছে কি প্রতি একক সময় তুমি একই পরিমাণ সরণ যদি তৈরি করতে পারো, ধরা যাক এটা হচ্ছে 1 সেকেন্ড, এতটুকু হচ্ছে আরও একটা 1 সেকেন্ড সময়, এতটুকু হচ্ছে আরও একটা 1 সেকেন্ড সময়। এখন তুমি যদি প্রতিটা টাইম সেগমেন্টে বা বলা যায় প্রতিটা সময়ের এতটুকু অংশের মধ্যে একই পরিমাণ সরণ বজায় রাখতে পারো, ধরো যাক 2 মিটার সরণ এখানে হলো, এই জায়গাটা তো 2 মিটার সরণ হলো, এই জায়গাটা তো তোমার 2 মিটার সরণ হলো, তখন আমি বলতে পারবো তুমি আসলে এখানে সমবেগে চলছো। তো সমবেগে যখন চলবে তখন তুমি সেখান থেকে যেই গড় বেগটা পাবে সেটার মান যা হবে, তাৎক্ষণিক বেগটা যদি বের করো তার মানটা আসলে একই রকম হবে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যেহেতু তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ নিয়ে কাজ করছি, তাই আমরা তাৎক্ষণিক দ্রুতিটাকে ইচ্ছা করলে মানে তাৎক্ষণিক বেগ যেটা সেটাকে আমরা ভিআই দিতে পারি, যেটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। এবং এই তাৎক্ষণিক দ্রুতির তাৎক্ষণিক বেগ যেটা, এই বেগের মানটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, মডুলাস অফ ভি আই ভেক্টর। এখন এই যে আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে কথা বলছি, তাৎক্ষণিক বেগের মানটাই কিন্তু হচ্ছে এটা, এবং তাৎক্ষণিক বেগের মান হিসেবে যেটা কাজ করে সেটা আসলে তাৎক্ষণিক দ্রুতির সমান। তার মানে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলতে বেসিক্যালি তাৎক্ষণিক বেগের মানকে বুঝবো। একইভাবে কোনো একটা বস্তুর দ্রুতি বলতে আমরা সে বস্তুর বেগের মানকে বুঝবো। তার মানে বেগের মান যেমন দ্রুতি হিসেবে কাজ করে, তাৎক্ষণিক বেগের মান তেমনই তাৎক্ষণিক দ্রুতি হিসেবে কাজ করে। এবার আমরা একটা দারুণ অ্যানিমেশন দেখব, সেটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি এবং ইউনিফর্ম ভেলোসিটি। এর মানে হচ্ছে সমবেগ এবং অসমবেগ। তো সমবেগ এবং অসমবেগ বিষয়টা আসলে কিভাবে কাজ করে তোমরা এই অ্যানিমেশন থেকে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছ। তো আমি যদি অ্যানিমেশনটাকে আরও একবার চালাই তাহলে দেখতে পাচ্ছ একদম নিচে যেটা, দ্যাট মিনস সমবেগ বলা হয় ইউনিফর্ম ভেলোসিটিকে। তো সমবেগের ক্ষেত্রে কি হলো, প্রতি একক সময় একই পরিমাণ সরণ অতিক্রম করেছে নিচের গাড়িটা। আরেকবার দেখো, তো একদম নিচের দিকের গাড়িটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম প্রত্যেকটা একক সময় 5 মিটার, বা ধরতে পারো এটা মিটারই ধরি আমি, 0 থেকে 5 মিটার 5 থেকে 10 মিটার এরকমভাবে অতিক্রম করেছে। তাহলে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে প্রতি একক সময় যদি কোনো একটা বেগের মান সেম থাকে, বা শর্টকাটে বলা যায় যে বেগের মানটা যদি কখনো পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে সমবেগ। বাট আমি যদি উপরের ছবির দিকে আবার তাকাই, খেয়াল করো উপরের অ্যানিমেশনে প্রথম দিকে গাড়িটা এ থেকে বিতে গিয়েছে 2 সেকেন্ডে, কিন্তু বি থেকে সি এর তার সরণ হয়েছে মাত্র 0.5 সেকেন্ডে। আবার সি থেকে ডি পর্যন্ত তার সরণ হয়েছে একই রকম 0.5 সেকেন্ডে, বাট ডি থেকে ই পর্যন্ত তার সরণ হয়েছে 2 সেকেন্ড সময়। তার মানে আমি বলতে পারি উপরের গাড়িটা প্রথমে স্লো ছিল, তারপর হুট করে স্পিড বাড়িয়েছে, আবার স্লো হয়ে গেছে। বা বলা যায় উপরের গাড়িটার প্রথম দিকে বেগ ছিল হচ্ছে কম, তারপরে বেগটা হুট করে বেড়েছে একটু, তারপর আবার বেগটা কমে গেছে। তার মানে সময়ের সাথে যদি বেগের মানটা সেম না থাকে তাহলে সেটাকে আমি বলবো অসম বেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি। আর সময়ের সাথে যদি বেগের মানটা সেম থাকে যেমন নিচের গাড়ি, তাহলে আমি সেটাকে বলবো ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। এখন আমরা এই দুটো বেগের যে গ্রাফটা আছে সেটা দেখে ফেলি। যদি আমরা প্রথম গ্রাফটার দিকে তাকাই তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এই গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কে কাজ করে। এক্স অক্ষ বরাবর অবশ্যই টাইম বা টি কাজ করবে, সারা জীবন তোমরা ফিজিক্সে পড়ে আসবে এক্স অক্ষ বরাবর টাইমই কাজ করে। এবং ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে বেগটা আসলে কিসের সাথে সম্পর্কিত, সরণ এবং সময়ের সাথে সম্পর্কিত। তার মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের বসবে ডিসপ্লেসমেন্ট বা সরণ। এবং এই সরণটা যখন আমরা বসবো মানে বসাবো আর কি, তখন দেখতে পাচ্ছ 1 সেকেন্ড সময় কোনো একটা বস্তুর সরণ হয়েছে 10 মিটার, এবং 2 সেকেন্ড সময় ধরে নাও সরণটা হচ্ছে 20 মিটার। তার মানে প্রতি একক সময়ে একই পরিমাণ সরণ যদি ঘটে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তাহলে সেটা হচ্ছে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, এবং তার গ্রাফটা হবে এটা। এবং এই গ্রাফের মধ্যে ব্লু কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আসলে আমাদের বেগকে নির্দেশ করছে বা ভিকে নির্দেশ করছে, যেটা হচ্ছে সমবেগ। এখন আমরা যদি আরও একটা গ্রাফ দেখি, খেয়াল করে দেখো এটা কিন্তু অসমবেগের গ্রাফ, যার এক্স অক্ষ বরাবর আমরা টাইমকে নির্দেশ করতে পারি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা অবশ্যই সরণকে নির্দেশ করব। এবং আমরা যখন সমদ্রুতি অসমদ্রুতি পড়েছিলাম তখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণকে মানে নির্দেশ না করে আমরা দূরত্ব বা ডিস্টেন্সকে নির্দেশ করেছি, কিন্তু এখানে আমরা সরণকে নির্দেশ করছি কেন, কারণ বেগের সাথে সরণটা সম্পর্কিত। তো এখানেও দেখতে পাচ্ছ যে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে 3 সেকেন্ডে মানে 3 থেকে শুরু করে মোটামুটি 6 সেকেন্ড পর্যন্ত একটু উঠানামা করেছে আমাদের এখানে সরণ। তার মানে
সমান পরিমাণ সময়ের জন্য সমান পরিমাণ সরণ আমি এখানে পাচ্ছি না, এবং যদি এটা না পাই তাহলে আমি বলতে পারি এটাই হচ্ছে আমাদের অসমবেগ। তো এই দুটি ছিল আমাদের সমবেগ এবং অসমবেগকে প্রকাশ করার জন্য গ্রাফ।